হাদির অবস্থা আশঙ্কাজনক ও অপরিবর্তিত জানালেন চিকিৎসক। হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার, সন্দেহভাজন মাসুদের সব ব্যাংক হিসাব জব্দ। গণ অভ্যুত্থানের নায়কদের টার্গেট করা হচ্ছে মন্তব্য নাহিদের। হাদির মতো এরকম ঘটনা আরও ঘটার আশঙ্কা বিএনপির মহাসচিবের। নিরাপত্তা চ্যালেঞ্জের মাঝে প্রস্তুত হচ্ছে ভোটের মঞ্চ। প্রার্থী হতে মানতে হবে নানা শর্ত, নির্বাচন ঘিরে নিরাপত্তা ঝুঁকির আশঙ্কা বিশেষজ্ঞদের। সীমান্ত বন্ধ করেছে কম্বোডিয়া, নতুন অভিযান শুরু থাইল্যান্ডের। গাজায় ইসরায়েলি বিমান হামলায় হামাসের শীর্ষ কমান্ডার নিহত। এবং সল্টলেক স্টেডিয়ামে মেসিকে দেখতে না পেয়ে ভাঙচুর সমর্থকদের। বিশৃঙ্খলায় আটক আয়োজক শতদ্রু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক আমন্ত্রণ দুপুর ৩টার সংবাদে। সঙ্গে আছি আমি অনুভা বিশ্বাস। চলে যাচ্ছি বিস্তারিত খবরে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থা এখনও আশঙ্কাজনক বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল বোর্ডের সদস্য নিউরোসার্জন ডক্টর আব্দুল আহাদ। বলেন, হাদির অবস্থা আশঙ্কাজনক ও অপরিবর্তিত। রোববার দুপুরে এই তথ্য জানান তিনি। ডক্টর আব্দুল আহাদ জানান, হাদির ব্রেনে রক্ত জমাট বেঁধে আছে, তবে কিডনি ফাংশন করছে। গুলির একটি অংশ বের হয়ে গেলেও কিছু অংশ এখনো ভেতরে রয়েছে বলেও জানান তিনি। এছাড়াও এক্সপার্ট হ্যান্ড দ্বারা গুলি করা হয়েছে বলেও মন্তব্য করেন ডক্টর আব্দুল আহাদ। এখনো নিবিড়ভাবে পর্যবেক্ষণের মধ্যে আছে এবং তার পরিবার তাকে উন্নত চিকিৎসার জন্য হয়তোবা বিভিন্ন জায়গায় নেওয়ার জন্য চেষ্টা করছে, তবে সেটা তার পরিবার সিদ্ধান্তটা চূড়ান্ত বলে আমরা মনে করি। এবং এখানে যে বোর্ড, মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিয়েছে যে তাদের শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে এবং সেটা আশঙ্কাজনক। গত 2 দিন যেরকম ছিল ঠিক ওই রকমভাবে আছে। ওই হসপিটালে এখনও ওইভাবে রেসপন্স করা নাই। কেস সামারি অ্যানালাইসিস ওরা হয়তো করছে। তার পরিবার অফিসিয়ালি তাকে বাইরে নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত দিবে। জি, তার সিঙ্গাপুর এবং থাইল্যান্ডের যে হসপিটালগুলোতে তাকে কেস সামারি তার পরিবার পাঠিয়েছে এবং ওই হসপিটালের সাথে হয়তো কথা বলে হসপিটাল অ্যাকসেপ্ট করতে পারে। তার পরিবার সিদ্ধান্ত নেবে তখন যে আসলে কোন হসপিটালে তাকে নেওয়া যেতে পারে। তবে এটা তার পরিবারের সিদ্ধান্তটা চূড়ান্ত বলে আমরা মনে করি। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য জানাতে এই মুহূর্তে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী আব্দুল্লাহ আল কাউসার। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রয়েছে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে। আপনারা জানেন যে ওসমান হাদি এই এভার কেয়ার হাসপাতালে ভর্তি রয়েছে। কিছুক্ষণ আগে গণমাধ্যমের সাথে কথা বলছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের যিনি মেডিকেল বোর্ডের সদস্য ছিলেন, তিনি কিন্তু গণমাধ্যমের সাথে ব্রিফ করেছেন। তিনি বলছেন যে এখন পর্যন্ত তার অবস্থা আশঙ্কাজনক রয়েছে। তার যে ব্রেইনের অবস্থা অপরিবর্তিতশীল, তবে কিডনি ফাংশন করছে। আর পাশাপাশি তিনি বলছেন যে তার যে ডান দিক থেকে যে গুলিটি লেগেছে বাম দিক দিয়ে বের হয়েছে, তবে একটা অংশ বের হয়েছে, তবে আরেকটা অংশ এখন পর্যন্ত মাথার ভেতরে রয়েছে। তার জন্য চিকিৎসাধীন চলছে এখন পর্যন্ত। তবে বাইরে যাওয়ার যে বিষয়টি, অর্থাৎ উন্নত চিকিৎসার জন্য, সেই বিষয়টি বলছেন যে সেটি মেডিকেল বোর্ড এবং পারিবারিক সিদ্ধান্তের উপর নির্ভর করছে কখন তিনি উন্নত চিকিৎসার জন্য বাইরে যাচ্ছেন। আপনারা জানেন যে তিনি গত শুক্রবার 2:20 নাগাদ তিনি তার প্রচারণা শেষে তিনি কিন্তু বাড়ির দিকে যাচ্ছিলেন রিক্সা যোগে। সেখানে কিন্তু দুর্বৃত্তরা এসে তাকে গুলি করে পালিয়ে যায়। এরপরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে তাকে আরেকটু ভালো চিকিৎসার জন্য কিন্তু রাজধানীর এভার কেয়ার হাসপাতালে আনা হয়েছে। এখন পর্যন্ত সেখানে রয়েছে। তবে তার সর্বশেষ পরিস্থিতি এখন পর্যন্ত যেটি রয়েছে, তার অবস্থা এখন পর্যন্ত আশঙ্কাজনক। তার ব্রেইনের অবস্থা অপরিবর্তিতশীল রয়েছে, রক্তে জমাট বাঁধছে। এই ছিল রাজধানীর এভার কেয়ার হাসপাতাল। দর্শক, রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে ওসমান হাদির শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী আব্দুল্লাহ আল কাউসার। চলে যাচ্ছি অন্যান্য খবরে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদিকে হত্যা চেষ্টার সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান ও তার আইটি প্রতিষ্ঠান অ্যাপল সফট আইটি লিমিটেডের সব ব্যাংক হিসাব জব্দ করেছে এনবিআর এর কেন্দ্রীয় গোয়েন্দা সেল। রোববার এনবিআর এর ঊর্ধ্বতন একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। ফয়সাল করিম মাসুদের প্রতিষ্ঠানটি বেসিসের সদস্য। তার মালিকানাধীন ওয়েব অ্যাপ্লিকেশন, মোবাইল অ্যাপ্লিকেশন ও ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ভিত্তিক প্রতিষ্ঠান অ্যাপল সফট আইটি লিমিটেড কোম্পানিটি 2010 সালে প্রতিষ্ঠিত হয়।
এছাড়া 2016 সালে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের সহযোগিতা ও সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে ব্যাটল অফ 71 নামের একটি কম্পিউটার গেম তৈরি করেছিল YECU টেকনোলজি লিমিটেড। ওই প্রতিষ্ঠানের মালিকও ফয়সাল করিম মাসুদ। ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ভাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। 2019 সালের 11ই মে ঘোষিত কেন্দ্রীয় ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে তিনি সদস্য হয়েছিলেন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির উপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটি শনাক্ত করা হয়েছে। একই সঙ্গে মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে গ্রেফতার করা হয়েছে। রোববার পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোস্তফা কামাল খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আব্দুল হান্নানকে গ্রেফতার করে র্যাব ২ আমাদের কাছে হস্তান্তর করেছে। এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন। মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে কিনা জানতে চাইলে ওসি বলেন, র্যাব শুধু আব্দুল হান্নানকে দিয়েছে, তবে মোটরসাইকেল এখনো উদ্ধার হয়নি। গণঅভ্যুত্থানের নায়কদের টার্গেট করে হত্যা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, নির্বাচন বানচাল করতে ও জুলাই গণঅভ্যুত্থানকে নস্যাৎ করতে আন্দোলনে অংশ নেয়া সম্মুখের নেতাদের টার্গেট করে হত্যা করা হচ্ছে। হাদির উপর হামলার ঘটনা তারই বড় প্রমাণ। রোববার মিরপুর বধ্যভূমি স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কথা বলেন তিনি। এ সময় জননিরাপত্তার বিষয়ে সরকারের দুর্বলতা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। সরকার জননিরাপত্তার বিষয়টায় দুর্বলতা রয়েছে, সরকারের আইন শৃঙ্খলা জায়গায় মানুষের এসে আস্থাটা এখনো আসে নাই, এবং আমরা এখন যে দেখতে পাচ্ছি যে নির্বাচনকে বানচাল করার জন্য এবং গণ অভ্যুত্থানকে নস্যাৎ করার জন্য গণ অভ্যুত্থানের যারা প্রতিচ্ছবি ছিল, যারা নায়ক ছিল, নেতা ছিল, যারা অংশগ্রহণকারী ছিল, তাদেরকে টার্গেট করে হত্যা করা হচ্ছে। এবং এটি ওসমান হাদির উপর হামলার ঘটনায় পুরো জাতি দেখেছে। ওসমান হাদিকে যারা হত্যা চেষ্টায় লিপ্ত ছিল তাদেরকে কিন্তু এখনও গ্রেফতার করা সম্ভব হয় নাই। আমরা বলতে চাই, অতি দ্রুত সময় তাদেরকে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। যারা সরকারের ভিতরে বাহিরে যারা নীল নকশা করছে তাদেরকে চিহ্নিত করে গ্রেফতারের আওতায় আনতে হবে এবং আমাদের ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য বজায় রাখতে হবে। আমরা দেখছি এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলো একে অপরকে দোষারোপ করছে। আমরা মনে করি এই সময় আমাদেরকে এই জায়গা থেকে সরে এসে একটা ন্যূনতম একটা জাতীয় ঐক্য আমাদের মধ্যে রাখতে হবে। আমাদের মধ্যে বিভক্তি থাকলে ফ্যাসিস্ট শক্তি সেটা থেকে সবচেয়ে বেশি সুবিধা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সামনে আরো হত্যাকাণ্ড ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, নতুন করে শত্রুরা হত্যাকাণ্ডে মেতে উঠেছে। রোববার মিরপুর বধ্যভূমি স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই শঙ্কার কথা জানান তিনি। এ সময় সব ষড়যন্ত্র ও চক্রান্তকে ব্যর্থ করে দিয়ে দেশকে নতুনভাবে গড়ে তোলার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন বিএনপি মহাসচিব। দেশের শত্রুরা এই হত্যাকাণ্ডে মেতে উঠেছে। গত পরশু যে হত্যাকাণ্ড হয়েছে আমরা তার তীব্র নিন্দা জানিয়েছি এবং আমরা আশঙ্কা করছি যে এইরকম আরও ঘটনা ঘটতে পারে। আমরা বাংলাদেশ জাতীয় দলের পক্ষ থেকে আমাদের নেত্রী, যিনি অত্যন্ত অসুস্থ, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তার পক্ষ থেকে আমাদের নেতা যারা তারেক রহমান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আজকে আমরা এই শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে এসেছিলাম। আমরা এখানে শ্রদ্ধা জানিয়েছি এবং এই শপথ গ্রহণ করেছি যে আমরা যে কোনো মূল্যে বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষা করব, সার্বভৌমত্বকে রক্ষা করব এবং গণতান্ত্রিক অগ্রযাত্রাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। দীর্ঘ প্রায় 15 বছর ভোটের অধিকার থেকে বঞ্চিত থাকার পর এবার দেশের মানুষ আবারও প্রত্যাশা ও উত্তেজনার সঙ্গে ভোট দিতে প্রস্তুত। একই দিনে অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন ও গণভোট, যার জন্য দেশ জুড়ে ফিরে এসেছে পুরনো নির্বাচনী আমেজ। প্রার্থী ও ভোটারদের জন্য কঠোর নিয়মাবলী আর নিরাপত্তা উদ্বেগের মধ্যেই প্রস্তুত হচ্ছে ভোটের মঞ্চ। ভয়হীন ভোটের পরিবেশ গড়ে তুলতে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি বলে মত বিশেষজ্ঞদের। ভোট শুধু একটি অধিকার নয়, দেশের গণতন্ত্রের হৃদস্পন্দন।
একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নিজের ভোটাধিকারের অর্জনের সুযোগ থেকে দেশের মানুষ প্রায় 15 বছর বঞ্চিত। অবশেষে আবারও নানা প্রত্যাশার সঙ্গে ভোটের জন্য স্বপ্ন দেখছে মানুষ। দেশজুড়ে যেন সেই পুরনো নির্বাচনী আমেজ ফিরে এসেছে। পাড়ার অলিগলি থেকে শুরু করে চায়ের দোকানের আড্ডায় আলোচনায় শুরু ভোট। ইতিমধ্যে নির্বাচনী তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। দেশের ইতিহাসে প্রথমবারের মতো একই দিনে অনুষ্ঠিত হবে গণভোট ও জাতীয় নির্বাচন। জাতীয় নির্বাচনের ব্যালট সাদা হলেও গণনার সুবিধার্থে গণভোটের ব্যালটের রং হবে গোলাপি। এছাড়া গণভোট ও জাতীয় নির্বাচনের ব্যালট একই বক্সে ফেলা হবে। এছাড়াও ভোটার এবং প্রার্থীদের জন্য বেশ কিছু নিয়ম বেঁধে দিয়েছে নির্বাচন কমিশন। রয়েছে প্রার্থী হওয়ার নানা শর্ত, যেমন নির্বাচনে কোনো প্রার্থী সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় প্রদত্ত ভোটের 8 ভাগের 1 ভাগ না পেলে তার জামানত বাজেয়াপ্ত হবে। কোনো ব্যক্তি স্বতন্ত্র প্রার্থী হতে চাইলে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার 1% ভোটারের সমর্থন সংবলিত স্বাক্ষরযুক্ত তালিকা নির্বাচন কমিশনে জমা দিতে হবে, অন্যথায় প্রার্থিতা বাতিল হবে। কোনো প্রার্থীর যদি ব্যাংক ঋণ থাকে, পাশাপাশি কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে নিয়মিত কিস্তি পরিশোধ না করলে তার মনোনয়ন বাতিল হবে। এছাড়া সরকারি টেলিফোন, গ্যাস, বিদ্যুৎ, পানি বা অন্য কোনো সেবা প্রদানকারী সংস্থার বিল বাকি থাকলেও তার মনোনয়ন বাতিল হবে। এছাড়াও একজন ব্যক্তি 3টির বেশি সংসদীয় এলাকায় প্রার্থী হতে পারবেন না। যদি 3টির বেশি আসনে কোনো ব্যক্তি মনোনয়নপত্র কেনেন, তবে সবগুলো বাতিল হবে। পাশাপাশি সংসদ সদস্য পদে প্রার্থী হতে গেলে মেয়র, চেয়ারম্যান সহ অন্যান্য লাভজনক পদ ছাড়তে হবে। নির্বাচনী প্রচারণাতেও মানতে হবে বেশ কিছু নিয়ম। কোনো প্রার্থী জনসভা করতে চাইলে প্রস্তাবিত সভার কমপক্ষে 24 ঘন্টা আগে জনসভার স্থান এবং সময় সম্পর্কে স্থানীয় পুলিশ কর্তৃপক্ষকে অবহিত করতে হবে। একই স্থানে ও একই সময় একাধিক দল বা প্রার্থী নির্বাচনী প্রচারণা কর্মসূচির ক্ষেত্রে প্রয়োজনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সমন্বয় করবে। এছাড়াও কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ফেস্টুন, ব্যানার ও বিলবোর্ডের ওপর অন্য কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ফেস্টুন, ব্যানার ও বিলবোর্ড টাঙানো যাবে না এবং উক্ত ফেস্টুন, ব্যানার ও বিলবোর্ডের কোনো প্রকার ক্ষতি বা বিকৃতি বা বিনষ্ট করা যাবে না। এদিকে তফসিল ঘোষণার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি ঘিরে তৈরি হয়েছে নতুন উদ্বেগ। তফসিলের পরদিনই ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা 8 আসনের সংসদ সদস্য প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনা উৎকণ্ঠা বাড়িয়েছে আরও। বিশেষজ্ঞরা বলছেন, ভয়হীন ভোটের পরিবেশ গড়ে তুলতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। অবৈধ অস্ত্রধারী ও চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার নিশ্চিত না করা গেলে নির্বাচন ঘিরে নিরাপত্তা ঝুঁকি আরও বাড়তে পারে। নিউজ ডেস্ক, জাগো নিউজ। দর্শক, নির্বাচনী প্রস্তুতি, প্রত্যাশা ও নিরাপত্তার প্রশ্ন নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে আজ স্টুডিওতে উপস্থিত আছেন জাগো নিউজের সিনিয়র রিপোর্টার মফিজুল সাদিক। আপনাকে আমন্ত্রণ আমাদের আজকের আলোচনায়। আপনাকে ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আপনার কাছে শুরুতেই যেটা জানতে চাইবো যে আমরা জানি একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোটের আয়োজন করা হয়েছে, এটা আসলে নির্বাচনী কার্যক্রমে কতটা জটিলতা সৃষ্টি করতে পারে বলে মনে হয় আপনার? ধন্যবাদ আপনাকে। আপনি নিশ্চয়ই জানেন যে বাংলাদেশে দীর্ঘ 34 বছর পর কিন্তু গণভোট হচ্ছে এবং এমন সময় গণভোট হচ্ছে যে গণভোট এবং জাতীয় নির্বাচন একই সাথে হচ্ছে, যেটা বাংলাদেশে আদৌ কোনোদিন হয় নাই। আর সব থেকে বড় কথা যে এই নির্বাচন কমিশন যেটা দায়িত্ব গ্রহণ করার পরে একটা ইউনিয়ন পরিষদের ভোটও কিন্তু তারা আয়োজন করেনি, কিন্তু তারা এবং তাদের অভিজ্ঞতা কিন্তু বেশি নেই বলতে একেবারেই নেই। একটা অনভিজ্ঞ একটা কমিশন দিয়ে এত বড় কাজ অবশ্যই একটা বড় চ্যালেঞ্জিং। কারণ এর আগে তো জাতীয় নির্বাচনে একটা ভোট হতো খালি সাদা কাগজে, আপনার জাতীয় নির্বাচনে বা জাতীয় নির্বাচন প্রতীকে ভোট দিতে। এখন আমাদের 2টা ব্যালট পেপার দেবে, একটা সাদা জাতীয় নির্বাচনের জন্য, আর একটা হবে গোলাপি কালার যেটা গণভোটের জন্য। আপনি নিশ্চয় জানেন যে জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়ার জন্য এই গণভোট হবে, আর 2টা ব্যালটই কিন্তু একই বক্সে রাখা হবে। সুতরাং গণনার ক্ষেত্রে কিন্তু ডাবল সময় লাগবে, গণনাকারী দ্বিগুণ লাগবে, এরপরে বক্সের সংখ্যা বাড়বে। এরপরে আপনি আরও বলেন যে আইন শৃঙ্খলা থেকে শুরু করে এটা একটা চ্যালেঞ্জ আছে। আর একটা সবথেকে বড় চ্যালেঞ্জ যে অনেক গ্রামের মানুষ হয়তো ওনাকে বলবে যে আমি তো জাতীয় ভোট দিলাম, এই পিঙ্ক কালারের কাগজটা আবার কি অনেকে আবার পকেটে করে নিয়ে যেতে পারে, একটা কনফিউশনের জায়গা থাকে, পকেটে করে আবার এটা নিয়ে যেতে পারে, এই একটা চ্যালেঞ্জ আছে। আর আরেকটা চ্যালেঞ্জ আছে যে
জাতীয় নির্বাচন বিভিন্ন প্রার্থীরা তাদের দায়বদ্ধতা আছে যে আমি যত ভোট পাবো আমি জয়ী হব, এমপি হব, বাট গণভোট কিন্তু তাদের হেডেক নেই যে গণভোট কয়টা পড়লো না পড়লো এটা তাদের কোনো বিষয় না। সুতরাং ইসির একার পক্ষে জাতীয় নির্বাচন এবং গণভোট করা খুবই চ্যালেঞ্জিং যদি আপনার রাজনৈতিক দলগুলো তাদের সহায়তা না করে। একদমই তাই। এবং আমরা প্রতিবেদনটিতে যেমন দেখতে পাচ্ছিলাম যে প্রার্থিতা ও নির্বাচনী প্রচারণায় কিছু কঠোর নিয়মাবলী এবং শর্ত রাখা হয়েছে। আপনার কাছে প্রশ্ন থাকবে আমার যে এটা আসলে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে কতটা কার্যকর বলে আপনার মনে হয়? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনি নিশ্চয় তফসিল সম্বন্ধে জেনেছেন যে একটা জাতীয় নির্বাচন করতে তফসিল একটা হচ্ছে যে আইনি একটা তারিখ শুরু হয় এবং যে কাজগুলো করা হয় যে ওই ভোটটা সুষ্ঠু করার জন্য যে মনোনয়নপত্র দাখিল, যাচাই বাছাই, নির্বাচনের তারিখ কবে, ভোট গ্রহণ কবে হবে ইত্যাদি সমগ্র বিষয় এখানে দেয়া থাকে। তো ভোটটা ইসি এটা তারা নিজস্ব ক্ষমতা বলে করে যে তাদের নির্বাচনটা সুষ্ঠু এবং অবাধ নিরপেক্ষ করার জন্য তারা বিভিন্ন পরিপত্র জারি করে। তারা এক এক দিন এক একটা পরিপত্র জারি করে যে তাদের ভোটটা সুষ্ঠু করার জন্য। অবশ্য তাদের ভোটটা সুষ্ঠু করার জন্য তারা পরিপত্রগুলো জারি করে। আর এটা কতটুকু মানার ক্ষেত্রে করার ক্ষেত্রে আমরা যারা ভোটার, দেশের নাগরিক, তাদেরও তো একটা দায়বদ্ধতা আছে, তাদেরও একটা দায়িত্ব আছে। তারপরে আমার মনে হয় এটা খোলা চোখে যদি দেখা যায় অনেক ক্ষেত্রে এটা কাজ করে, অনেক ক্ষেত্রে কাজ করে না। যেমন খরচের কথা বলি, যেমন একটা ভোটার প্রতি 20 টাকা খরচ, কিন্তু এটা কি কেউ মানে? দেখা যায় এক কাপ চা খাইতে, একটা পান খাইতে তার থেকে বেশি টাকা লাগে। সুতরাং আরও তো খরচ বেশি হয়। তো এইগুলো আর কি। কিন্তু তারপরেও সাংবিধানিকভাবে যেহেতু ইসি সাংবিধানিক প্রতিষ্ঠান, তাদের পরিপত্রগুলো জারি করতে হয়, তারা করে। একদমই তাই। এবং কথা প্রসঙ্গে চলেই আসে যে আমরা তফসিল ঘোষণার পরে এত বড় একটা সহিংস ঘটনা দেখলাম ওসমান হাদির উপরে, তাতে কি বলা যায় যে ভোট দেওয়ার সেই সুষ্ঠু পরিবেশটা আছে? এবং এই ধরনের সহিংসতা বা নিরাপত্তা ইস্যু যদি থাকে ভোটাররা, তাহলে নিরাপদে বা স্বাধীনভাবে যে ভোট দেবে সেই নিশ্চয়তা আসলে কোথায় থাকে? আসলে এটা কতটা হুমকির মুখে ফেলছে ভোটারদের ভোট দেওয়ার নিশ্চয়তাকে? ধন্যবাদ আপনাকে। আসলে ইনকিলাব মঞ্চের যিনি মুখপাত্র ওসমান বিন হাদি, তো ওনার ঘটনাটা সত্যি একদম কি বলবো, মানে শক্ট হয়ে যাওয়ার মতো একদমই, এবং একটা ভয় দেখানোর মতো। উনি আবার 8 আসনের প্রার্থীও। জি, সুতরাং এটা ইলেকশন কমিশনের জন্য একটা বড় ধরনের একটা শুরুতে একটা ধাক্কা আমি বলবো। কারণ সে যেহেতু প্রার্থী, এই দায়িত্ব কিন্তু একটা প্রার্থীর নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কিন্তু ইসির, ইলেকশন কমিশনের। তো এটা হওয়ার পরে ইসিউ বিষয়টা নিয়ে আসলে ভেবে ওঠার পরেই, কারণ আপনি জানেন 11 ডিসেম্বর বৃহস্পতিবার তফসিল হয়েছে, তার একদিন পরে এই জুম্মার, 24 ঘন্টার মধ্যে, হ্যাঁ শুক্রবার, তারপরের দিন শুক্রবার জুম্মার নামাজ, তারপরে এরকম একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেল। এরপরে আপনি হয়তো জানেন, আমি যখন আপনার সঙ্গে স্টুডিওতে কথা বলছি ঠিক একটু পরে জরুরি কিন্তু মিটিং রাখছে ইলেকশন কমিশন। সেখানে আইজিপি থাকবেন, স্বরাষ্ট্র সচিব থাকবেন, যারা আইন শৃঙ্খলাগুলোতে নিয়ন্ত্রণ করেন তারা সবাই থাকবেন। তো এটা কেন হলো, কি হলো, অবশ্যই নিশ্চয়ই পরবর্তীতে একটা কোনো কঠোর নিরাপত্তা বা কঠোর একটা আইন কানুন আসবে, এবং যাতে করে আমাদের ভোটটা সুষ্ঠু এবং মানে নিরাপদ বা গ্রহণযোগ্য হওয়ার জন্য হয়তো একটা আইন বা একটা নির্দেশনা আসবে, সেই অপেক্ষা আমরা আছি। জানি না সেটা কি হবে। তো হাদির এই বিষয়টা অনেক অ্যালার্মিং এবং ইসি শকড হয়েছে, যে কারণে আপনি জানেন যে ওই ঘটনার পর দিনেই কিন্তু ডিএমপিতে একটা চিঠিও পাঠানো হয়েছে ইলেকশন কমিশন থেকে, যে প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন স্যার, এরপরে 4 কমিশনার এবং নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ স্যার, তাদের সবার বিশেষ নিরাপত্তা এসকর্ট দেওয়ার জন্য। আর এটার কারণে তো অবশ্যই যে বর্তমানে তো অবশ্যই দেশবাসী একটা শঙ্কার একটা ভয়ের মধ্যে আছে যে এরকম একটা দিবালোকে দিন দুপুরে একটা মানুষকে, একটা প্রার্থীকে এভাবে গুলি করে ঘাতক পালিয়ে গেল। তো তারপর আমরা দেখবো হয়তো ইসি আজকে বৈঠক করতেছে, নিশ্চয়ই এই বর্তমান যে ভয়ের বিষয়টা চলছে এমন কিছু আসবে যে আমরা সবাই আশ্বস্ত হব এবং একটা ভালো কিছুর অপেক্ষা করছি আর কি। এই যে এত বড় একটা সহিংসতার ঘটনার পর আপনার কাছে জানতে চাইব যে আসলে প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণে ইসি কি ধরনের ব্যবস্থা নিয়েছে বা নেওয়া উচিত বলে আপনি মনে করেন? যখন আমি আপনাকে বলি
সেটা হলো যে এখন প্রার্থী থেকে শুরু করে সবার দায়িত্ব তো আমাদের একজন নাগরিক হিসেবে তো সবার দায়িত্ব রাষ্ট্রের নেওয়া উচিত। তো প্রার্থীর ক্ষেত্রে আমি বলি যে 11 তারিখে তো তফসিল হয়েছে, এরপরে 29 ডিসেম্বর আপনার হচ্ছে মনোনয়ন দাখিলের শেষ সময়। এরপরে মনোনয়ন দাখিলের পরে আপনার যাচাই বাছাই এগুলো করার পরে 22 জানুয়ারি থেকে আপনার ওই যে প্রচারণা বা তখন শুরু হয়, তখন তাদের মানে আইনিভাবে সেটা তাদের প্রার্থী হয়ে যায়, চূড়ান্তভাবে যখন হয়। তো তখন সেই প্রার্থী যদি তার নিরাপত্তার জন্য ইসিতে চিঠি দেয় যে আমি শঙ্কার মধ্যে আছি, তখন তারা ওইভাবে গানম্যান সহ পুলিশ বা অন্যান্য আইনি ব্যবস্থা তারা এখন করে। আর আপনি নিশ্চয়ই জানেন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা উনি ইতিমধ্যেই বলেছেন যে এখন যারা ভোটে মাঠে যারা আছে যেসব প্রার্থীরা, তারা যদি চায় তাদের মানে নিরাপত্তার জন্য আগ্নেয়াস্ত্র তাদের দেওয়া হবে, যাচাই বাছাই করে দেওয়া হতে পারে, এটা বলেছেন আর কি। এবং আমাদের আসলে প্রত্যাশা থাকবে যে প্রার্থীরা এবং ভোটাররা যাতে সুষ্ঠুভাবে এই নির্বাচনটা কভার করতে পারে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আজকের আলোচনায় যুক্ত থাকার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম জাগো নিউজের সিনিয়র রিপোর্টার মফিজুল সাদিকের সঙ্গে। এবার চলে যাচ্ছি অন্যান্য খবরে। স্বাধীনতার দ্বারপ্রান্তে পরিকল্পিত নৃশংসতায় নিহত জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে আজ পালিত হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস। শ্রদ্ধা আর দায়বদ্ধতার আবেশে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন সর্বস্তরের মানুষ। শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন দলের রাজনৈতিক নেতাকর্মীরা। পুষ্পস্তবক অর্পণ ও নীরব শ্রদ্ধা জানিয়ে এই দিনের শোকের সঙ্গে নতুন প্রজন্মের জন্য স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তারা। সহকর্মী রাকিব হাসানের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। 14 ডিসেম্বর স্বাধীনতার একেবারে দ্বারপ্রান্তে এসে এদিন নিস্তব্ধ হয়ে গিয়েছিল দেশের শ্রেষ্ঠ কণ্ঠগুলো। পরিকল্পিত নৃশংসতায় হত্যা করা হয়েছিল জ্ঞান, বিবেক ও প্রগতির ধারক বুদ্ধিজীবীদের। সেই শোকাবহ ইতিহাসের ভার বহন করে আজ শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করছে জাতি। গভীর শোক আর গৌরবের স্মৃতি বুকে ধারণ করে এদিন জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। শ্রদ্ধা, ভালোবাসা ও দায়বদ্ধতার আবেশে উচ্চারিত হচ্ছে ভবিষ্যতের বাংলাদেশ গড়ার অঙ্গীকার। রোববার সকাল 7:15টার কিছু পরে রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপর জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধার অংশ হিসেবে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এরপর সকাল 7:15টার কিছু পরে শ্রদ্ধা নিবেদন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সালাম জানান সশস্ত্র বাহিনীর চৌকস দল। এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা, সামরিক ও বেসামরিক কর্মকর্তারা। একে একে শ্রদ্ধা নিবেদন করেন উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা। এরপর একে একে শ্রদ্ধা নিবেদন করতে আসেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, বিভিন্ন পেশাজীবী সংগঠন সহ সর্বস্তরের মানুষ। এ সময় যে কোনো মূল্যে স্বাধীনতা ও গণতান্ত্রিক অগ্রযাত্রাকে রক্ষা করার অঙ্গীকার ব্যক্ত করেন তারা। কৃষক, প্রকৌশলী, গবেষক, কবি, সাহিত্যিক, সাংবাদিক অনেককেই তারা তুলে নিয়ে গিয়ে হত্যা করে এবং এই নিয়ে আমরা আমাদের সর্বশ্রেষ্ঠ সন্তানদেরকে হারাই যে আমরা যে কোনো মূল্যে বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষা করব, সার্বভৌমত্বকে রক্ষা করব এবং গণতান্ত্রিক অগ্রযাত্রাকে সামনের দিকে এগিয়ে যাব। জনগণের পক্ষের বুদ্ধিজীবীরা সবসময় ছিলেন, এখনও আছেন। তারা কথা বলবেন এবং বাংলাদেশের যে চিন্তার স্বাধীনতা, সাংস্কৃতিক স্বাধীনতা, সেই স্বাধীনতার লড়াই ছাড়া আমাদের রাজনৈতিক স্বাধীনতা অপূর্ণ। আমরা এই বুদ্ধিজীবী দিবসে আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি জাতির সেই সূর্য সন্তানদের। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধ এলাকায় ভিড় জমান সাধারণ মানুষ। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সতর্ক অবস্থানে ছিল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। নিউজ ডেস্ক, জাগো নিউজ। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি।
গুম খুনের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে দায়ের করা ৩ মামলার শুনানি অনুষ্ঠিত হবে আজ। মামলায় গ্রেফতার ১৫ সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। রোববার ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেলে এ বিষয়ে শুনানির দিন ধার্য রয়েছে। এদিন কড়া নিরাপত্তায় তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এর মধ্যে জয়েন্ট ইন্টারোগেশন সেন্টারে গুমের ঘটনায় শেখ হাসিনা ও সেনা কর্মকর্তা সহ ১৩ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেওয়ার কথা রয়েছে। এছাড়া রাজধানীর রামপুরায় ২৮ হত্যার ঘটনায় ২ সেনা কর্মকর্তা সহ ৪ জন এবং টাস্কফোর্স ফর ইন্টারোগেশন সেলে গুমের অপর মামলায় শেখ হাসিনা ও ১০ সেনা কর্মকর্তা সহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়েও শুনানি অনুষ্ঠিত হবে। সম্প্রতি আদালত এই দিন ধার্য করে। সুদানের রাবেইতে ইউএন ঘাঁটিতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের আওতাধীন কাদুগলি লজিস্টিক বেজে হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ শান্তিরক্ষী নিহত এবং ৮ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর এবং তার সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। তাদের সবার পরিচয় জানিয়েছে আইএসপিআর। রোববার দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। আইএসপিআর জানায়, সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের আওতাধীন কাদুগলি লজিস্টিক বেজে শনিবার স্থানীয় সময় আনুমানিক বিকেল ৩:৪০ থেকে ৩:৫০ পর্যন্ত বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী ড্রোন হামলা চালায়। হামলায় দায়িত্বরত ৬ জন বাংলাদেশি শান্তিরক্ষী শহীদ হন এবং ৮ জন আহত হন। আইএসপিআর আরও জানায়, আহত ৮ জন শান্তিরক্ষীকে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হচ্ছে। তাদের মধ্যে সৈনিক মোহাম্মদ মেজবাউল কবিরের অবস্থা গুরুতর হওয়ায় এরই মধ্যে তার সফল অস্ত্রোপচার সম্পন্ন করা হয়েছে এবং বর্তমানে তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। অপর আহত ৭ জনকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টার যোগে স্থানান্তর করা হয়েছে এবং তারা সবাই শঙ্কামুক্ত। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। জানাবো আন্তর্জাতিক সংবাদ। থাইল্যান্ডের সেনাবাহিনী সার্বভৌম ভূখণ্ড পুনরুদ্ধার করার লক্ষ্যে কম্বোডিয়ার বিরুদ্ধে নতুন একটি অভিযান শুরু করেছে, যার মাধ্যমে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতা সহ বিভিন্ন মধ্যস্থতা প্রচেষ্টা প্রত্যাখ্যান করা হলো। দক্ষিণ পূর্ব এশিয়ার এই দুই দেশের মধ্যে সহিংসতা রোববারও অব্যাহত রয়েছে। এর আগে উত্তরের প্রতিবেশী থাইল্যান্ডের সঙ্গে সব সীমান্ত পারাপার বন্ধ করে দেওয়ার ঘোষণা দেয় কম্বোডিয়া। এই সংঘাতের মূল কারণ হলো তাদের ৮০০ কিলোমিটার যৌথ সীমারেখা নিয়ে দীর্ঘদিনের বিরোধ। এই লড়াইয়ে এ পর্যন্ত অন্তত ২৫ জন সেনা ও বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং উভয় পক্ষেই $৫০০,০০,০০০-এর বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। থাই পত্রিকা মাতিচন অনলাইন রয়্যাল থাই নেভির মুখপাত্র রিয়াল অ্যাডমিরাল পারাজ রাট্টানাচায়াপানের উদ্ধৃতি দিয়ে জানায়, তাদের বাহিনী উপকূলীয় প্রদেশ ত্রাতের একটি এলাকায় থাই সার্বভৌম ভূখণ্ড পুনরুদ্ধারের জন্য একটি সামরিক অভিযান শুরু করেছে। রাট্টানাচায়াপান থাই পত্রিকাটিতে বলেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী আত্মরক্ষার নীতি এবং জাতীয় সার্বভৌমত্ব রক্ষার ভিত্তিতে এই অভিযানটি ভোরের প্রথম প্রহরে তীব্র সংঘর্ষের মাধ্যমে শুরু হয়। থাই সেনাবাহিনী জানিয়েছে, তারা সফলভাবে এলাকাটির নিয়ন্ত্রণে এনে পুনরুদ্ধার করেছে এবং সব বিরোধী বাহিনীকে বিতাড়িত করেছে। গাজায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় হামাসের এক শীর্ষ কমান্ডার নিহত হয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে যে গাজা সিটিতে হামলা চালিয়ে তারা হামাসের সিনিয়র কমান্ডার রায়েদ সাদকে হত্যা করেছে। গাজা স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবারের হামলায় ৫ জন নিহত এবং কমপক্ষে ২৫ জন আহত হয়েছে। তবে হামাসের দেয়া এক বিবৃতিতে রায়েদ সাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়নি। হামাস বলছে, গাজা সিটির বাইরে একটি বেসামরিক গাড়িতে হামলা চালানো হয়েছে এবং ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। টেলিগ্রামে এক পোস্টে ইসরায়েলি বাহিনী অভিযোগ করেছে, হামাসের ওই কমান্ডার ক্ষমতা পুনঃপ্রতিষ্ঠানের জন্য কাজ করছিলেন। রায়েদ সাদকে ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার অন্যতম স্থপতি হিসেবে বর্ণনা করা হয়েছে।
ইসরায়েলের দাবি সঠিক হলে, অর্থাৎ রায়াত সাদ নিহত হয়ে থাকলে অক্টোবরে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর তিনি ইসরায়েলের হাতে নিহত হওয়া হামাসের সর্বশেষ হাই প্রোফাইল কমান্ডার। এক ইসরায়েলি প্রতিরক্ষা কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, সাদকে আক্রমণের লক্ষ্যবস্তু করা হয়েছিল। তিনি তাকে হামাসের অস্ত্র উৎপাদনকারী বাহিনীর প্রধান হিসেবে বর্ণনা করেছেন। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। তিন দিনের সফরে এখন ভারতে লিওনেল মেসি। তবে সফরের শুরুটা মোটেও ভালো হয়নি। কলকাতার সল্টলেক স্টেডিয়ামে মেসিকে ঠিক মতো দেখতে না পেয়ে ভাঙচুর চালিয়েছে সমর্থকরা। গ্যালারিতে বসেও কেবল জায়ান্ট স্ক্রিনেই দেখতে হয়েছে মেসিকে। বিশৃঙ্খলায় মাঠ ছেড়ে বেরিয়ে যান মেসি। এরপরই মাঠে শুরু হয় বিশৃঙ্খলা। ফুটবল ভক্তদের ক্ষোভের মুখে অনুষ্ঠানের আয়োজক শতদ্রু দত্তকে কলকাতা বিমানবন্দর থেকে আটক করেছে কলকাতা পুলিশ। কলকাতা পুলিশের অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল জায়েদ শামীম বলেন, এফআইআর দায়ের করা হচ্ছে। বিশৃঙ্খলার ঘটনা সল্টলেকে সীমাবদ্ধ রাখা হয়েছে। ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে এবং এমন অনাকাঙ্ক্ষিত ঘটনায় কারা দায়ী তা চিহ্নিত করতে কাজ চলছে। এতে জড়িত প্রত্যেককে আইনের আওতায় আনা হবে। প্রধান উদ্যোক্তাকে আটক করা হয়েছে ইতোমধ্যে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। হাদির অবস্থা আশঙ্কাজনক ও অপরিবর্তিত জানালেন চিকিৎসক। হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার, সন্দেহভাজন মাসুদের সব ব্যাংক হিসাব জব্দ। গণঅভ্যুত্থানের নায়কদের টার্গেট করা হচ্ছে, মন্তব্য নাহিদের। হাদির মতো এরকম ঘটনা আরো ঘটার আশঙ্কা বিএনপির মহাসচিবের। নিরাপত্তা চ্যালেঞ্জের মাঝে প্রস্তুত হচ্ছে ভোটের মঞ্চ। প্রার্থী হতে মানতে হবে নানা শর্ত। নির্বাচন ঘিরে নিরাপত্তা ঝুঁকির আশঙ্কা বিশেষজ্ঞদের। সীমান্ত বন্ধ করেছে কম্বোডিয়া, নতুন অভিযান শুরু থাইল্যান্ডের। গাজায় ইসরায়েলি বিমান হামলায় হামাসের শীর্ষ কমান্ডার নিহত। এবং সল্টলেক স্টেডিয়ামে মেসিকে দেখতে না পেয়ে ভাঙচুর সমর্থকদের। বিশৃঙ্খলায় আটক আয়োজক শতদ্রু। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর বিকেল 5টায় দেখবেন দেশজুড়ে সংবাদ। প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।